স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং আমরা বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে আলোচনা করব। দুটো সেমিফাইনাল হয়ে গেছে, এরপর রোববার ফাইনাল। আনফর্চুনেটলি আমি যে প্রেডিকশানটা করেছিলাম দুটো সেমিফাইনালের, তাতে একটাও মেলেনি। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ফ্রান্স যে ফুটবলটা খেলছে তারা তার স্পেনকে হারিয়ে দেবে, কিন্তু সেটা হয়নি। স্পেন কমপ্লিটলি আউটপ্লে করে দিয়েছে ফ্রান্সকে। আমি ফ্রান্সকে একটু হলেও এগিয়ে রেখেছিলাম। আমার যে অ্যানালিসিস ছিল 51% ফ্রান্স, 49% স্পেন, বাট সেটা কমপ্লিটলি আমার মেলেনি। সেখানে স্পেন কমপ্লিটলি ডোমিনেট করেছে এবং ডোমিনেট করে তারা ম্যাচটা জিতে গেছে। একদম ডোমিনেট করে তারা ম্যাচটা জিতে গেছে। গতকালের যে খেলা হলো ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, সেই ম্যাচে আমি কিন্তু ইংল্যান্ডকে অনেকটাই এগিয়ে রেখেছিলাম এবং তার পেছনে কারণগুলো ছিল যে আমরা যদি নকআউট স্টেজে দুটো দলের ফুটবল দেখি, ইংল্যান্ড যে ফুটবলটা খেলেছে, যেভাবে ডিফেন্স অর্গানাইজেশন করে খেলেছে, অপরদিকে আর্জেন্টিনার ফুটবলটা কিন্তু সেই অর্থে মানে খুব ভালো ফুটবল হয়নি। ডিফেন্সের অনেক ল্যাকিং ছিল, মাঝমাঠের অনেক ল্যাকিং ছিল। তো সেই সমস্ত বিচার করে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ইংল্যান্ডের যে গোল স্কোরার রয়েছে, যে এবিলিটি রয়েছে, ইংল্যান্ডের যে সমস্ত স্টার প্লেয়ার রয়েছে, গোল স্কোরিং এবিলিটি প্লেয়ার যদি আমি বলি, সেটা ইংল্যান্ডের অনেক বেশি ছিল। তার পাশে আর্জেন্টিনার ডিফেন্সটা অনেকটা উইক ছিল। তো আমার মনে হয়েছিল সেখানে ইংল্যান্ড কিন্তু জিতবে। কিন্তু গতকালের খেলায় দুটো জিনিস। প্রথমত, আর্জেন্টিনা প্লেড দেয়ার বেস্ট ফুটবল ইয়েস্টারডে। এই ওয়ার্ল্ড কাপের যদি তুমি বেস্ট ফুটবল বলো, তাহলে সেটা গতকাল আর্জেন্টিনা খেলেছে। বিশেষ করে ওই 68 মিনিটে যে ডিহাইড্রেশন ব্রেকটা হলো, তারপর ফিরে এসে নেক্সট প্রায় 25-26 মিনিট বা 27 মিনিট আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে, বা আধা ঘন্টা যে ফুটবলটা খেলেছে, দ্যাটস দ্য বেস্ট ফুটবল ইন দিস ওয়ার্ল্ড কাপ। এবং আমি সবসময় বলি যে একটা ফুটবল টিমে কোচের ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি। এটা ফুটবলে হয়। এই জন্য দেখবে দল হারলে কোচকে আগে তাড়ানো হয় বা কোচকে স্যাক করা হয়, ফুটবলাররা থাকে। সুতরাং কারণ কোচ মানে ফুটবলে হচ্ছে কোচ ওরিয়েন্টেড গেম, কোচের ভূমিকা অনেক বেশি। এবং দুটো কোচ তাদের স্ট্র্যাটেজি যে একটা ম্যাচের ওপর কতটা ইনফ্লুয়েন্স করে বা প্রভাব ফেলে, সেটা আমি গতকালের ম্যাচে দেখলাম। আমি স্পেন ম্যাচেও দেখেছি কীভাবে ফ্লুন্তের সেই স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা এমবাপেরা ভাঙতেই পারলো না। গতকালের ম্যাচটা যদি শুরু থেকে অ্যানালাইসিস করা যায়, প্রথমে যদি টিম সিলেকশনটা দেখা যায়, আর্জেন্টিনা একটা কাজ করে, তারা সিমিওনোকে দলে আনে ডিপলের জায়গায়। ডিপল এই থ্রু আউট টুর্নামেন্টটা খুব স্ট্রাগল করছে। মিডফিল্ড ও ডিফেন্সের মধ্যে যে ব্লকিংয়ের কাজ, সেটা কিন্তু ডিপল ঠিকভাবে করতে পারছিল না। ঠিক এই জায়গাটায় স্কোলানি সিমিওনোকে আনলো, একটা মাস্টার স্ট্রোক দিল, এবং সিমিওনো যে কাজটা করছিল বেসিক্যালি সেটা হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ ফুটবল। অর্থাৎ যখনই ইংল্যান্ড অ্যাটাক করছে, সে অ্যাটাকটাকে ভেঙে দাও, এবং সেটা ফিজিক্যালি ব্যাটেল বলো বা যেভাবে হোক। এবং গতকাল খেলার শুরু থেকেই যে একটা ফিজিক্যালি টাসেল আমরা প্রথমার্ধটা দেখলাম। অনেক সময় আমার মনে হচ্ছিল যেটা WWE চলছে। প্রায় 19টা ফাউল হয়েছে ফার্স্ট হাফে, এবং দুটো দলই একটা ফিজিক্যাল টাসেলে চলছিল। মানে এর থেকে বোঝা যাচ্ছিল যে দুটো দলই চাইছে ফিজিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করতে। আর্জেন্টিনাও সেটা করছিল, যেটা দিয়াগো সিমিওনের সামনে থেকে করছিল। দিয়াগো সিমিওনোকে খেলানোর একটা বড় কারণ এই ফিজিক্যাল টাসেলের জন্য। তো ফার্স্ট হাফটা এইভাবে কিন্তু হয়েছে, কোনো গোল হয়নি, সেরকম কোনো অ্যাটাক ক্রিয়েট হয়নি। ফার্স্ট হাফটা শুধু ফিজিক্যালি টাসেল হয়েছে। হ্যাঁ, ইংল্যান্ড আর্জেন্টিনার মধ্যে একটা পলিটিক্যালি আমরা জানি যে একটা স্টোরি রয়েছে, বাট সেটাকে ছাড়িয়ে গিয়ে, এবং গতকাল যখন আমরা দেখলাম যে ন্যাশনাল আন্থাম হলো, তারপরে যেভাবে আর্জেন্টিনার ফুটবলের একটা চার্জ আপ ফুটবল খেললো, হয়ে উঠছিল আর্জেন্টিনা, যেভাবে তারা চার্জ আপ হচ্ছিল, ফার্স্ট হাফে পুরো একটা ফিজিক্যালি একটা ব্যাটেল আমরা কিন্তু পুরোপুরি দেখেছি। সেরকম কোনো ওপেন চান্স হয়নি, সেরকম কিছু হয়নি। সেকেন্ড হাফে কিন্তু খেলাটা অনেকটা
লিডটা চেঞ্জ হয়েছে এবং দুটো দলই গোলের জন্য কিন্তু গেছে। ফার্স্ট গোলটা ইংল্যান্ড করে, ইংল্যান্ডে গর্ডনস ফার্স্ট গোলটা করে। এরপর যেটা হলো, মানে একটা স্ট্র্যাটেজিক্যালি মিস্টেক যেভাবে ইংল্যান্ডকে ডুবিয়ে দিল, তার সেইটা কিন্তু আমরা মানে লক্ষ্য করলাম। কি স্ট্র্যাটেজিক্যালি মিস্টেক? প্রথমত আমি খুব সারপ্রাইজ হলাম যে সাকাকে প্রথম দলে না দেখে। আই ডোন্ট নো হোয়াই নট সাকা। সাকা যেভাবে রাইট উইং থেকে অপারেট করে, সেই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হচ্ছিল। হতে পারে সাকার ইনজুরি রয়েছে, বাট সাকাকে আমরা কিন্তু এরকম একটা ম্যাচে সাকাকে পেলাম না। দ্বিতীয় কথা, ইংল্যান্ড যেটা করলো, যে ছেলেটা উইং থেকে অপারেট করছিল, ইংল্যান্ডের অ্যাটাকটাকে খুব ভালো একটা জায়গায় আনছিল, সে গর্ডনস, তাকে তুলে নিল এবং তুলে পুরো ডিফেন্সিভ মোডে চলে গেল। 3-4 জন ডিফেন্ডার নামিয়ে একদম ডিফেন্সিভ মোডে চলে গেল। অর্থাৎ ইংল্যান্ডের যে স্ট্র্যাটেজি, টমাস টুখেলের যে স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে যে আমরা একটা গোল দিয়েছি, এবার আমরা ডিফেন্সটা করে ওই একটা গোলকেই আমরা ধরে রাখবো। এই ভাবনাটা হয়তো তার এসেছিল মেক্সিকো ম্যাচের পর। কেন মেক্সিকো ম্যাচে আমরা দেখেছি যে ইংল্যান্ড 3-2 করার পর পুরোপুরি ডিফেন্সে চলে গেছিলো। হ্যাঁ, সেই ম্যাচে একটা কারণ হতে পারে যে ইংল্যান্ডে হয়তো 10 জনে খেলেছিল, সেই কারণে। কিন্তু গতকাল আমার মানে মাথাতেই এলো না যে একটা গোল, দেখো একটা গোল ফুটবলে খুব বড় কোনো লিড নয়, নাম্বার 1। নাম্বার 2, এই ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি যদি দেখো, আর্জেন্টিনা অল টাইম কেম ব্যাক ভেরি স্ট্রংলি। তারা পিছিয়ে পড়ে কাম ব্যাক করেছে, মিশরের সাথে, সুইজারল্যান্ডের সাথে ভালো খেলেছে। তো এবং লাস্ট 10-20 মিনিট আর্জেন্টিনা একটা মানে মরণ কামড় দেয় এবং সেখান থেকে তারা গোল তুলে নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গোলে লিড নিয়ে তুমি যদি 5-6 জনকে ডিফেন্সে দাঁড় করিয়ে রাখো, সেখান থেকে তোমার ম্যাচ বার করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এক্স্যাক্টলি সেটাই হলো। প্রথমে একটা গোল দিল, তারপর লাউতারো মার্টিনেজ আর একটা গোল দিল, যে আলভারেজ একটা গোল দিল, তারপর লাউতারো মার্টিনেজ একটা গোল দিল। আর একটা স্কালুনি যেটা স্ট্র্যাটেজি করলো এখানে, টুখেল আর একটা মিস্টেক করে। টুখেল, আমি জানি না, যখন তোমার হ্যারিকেন সেরকমভাবে পারছে না, আটকে যাচ্ছে, তুমি র্যাশফোর্ডকে নিয়ে আসো। র্যাশফোর্ড ওয়ান অফ দ্য স্ট্রাইকার। র্যাশফোর্ডকেও এমন সময় আনলো যখন আর্জেন্টিনা 2-1 গোলে জিতছে এবং 3 থেকে আর 4 মিনিট খেলা বাকি। তো ওই সময় র্যাশফোর্ড কিছু করতে পারবে না। তাহলে একটা হচ্ছে গর্ডনসকে তুলে নেওয়া অতিরিক্ত ডিফেন্সিভ মোডে, এবং 3 নম্বরে হচ্ছে র্যাশফোর্ডকে না নামানো, বা সাকা, আমি জানি না সাকার ইনজুরি নেই, আছে কি না। যদি সাকার ইনজুরি না থাকে, তাকে না নামানো একটা বিগ ব্লান্ডার। এই ভুলগুলো টমাস টুখেল করলো। ওই সময় যদি ইংল্যান্ড অত ডিফেন্সিভ না গিয়ে ইংল্যান্ডও যদি কাউন্টার অ্যাটাক করতো, এবং যেহেতু সেই সময় আর্জেন্টিনা পুরো অ্যাটাকে চলে এসছে, ওই সময় যদি ইংল্যান্ড অ্যাটাকে যেত, মেবি ইংল্যান্ড আর একটা গোল পেয়েও যেতে পারতো। কিন্তু সেটা না করে তারা 8-9 জনকে ডিফেন্সে নামালো, একটা উইংকে তুলে ডিফেন্ডার নামালো। অর্থাৎ টমাস টুখেলের স্ট্র্যাটেজি পুরোপুরি বোঝা যাচ্ছিল যে ডিফেন্সিভ এবং একটা গোল আমি ধরে রাখতে পারবো। কিন্তু আর্জেন্টিনার মতো দলে, যে দলে মেসির মতো ফুটবলার রয়েছে, হি ক্যান চেঞ্জ এনি টাইম, এবং এই ফর্মে মেসি রয়েছে, সেখানে এটা বেশিক্ষণ হয় না, এবং সেটা হয়নি। আলভারেজ একটা গোল করলো লং রেঞ্জের শটে মেসির পাস থেকে, এবং তারপরে মেসির একটা অনবদ্য সেন্টার থেকে লাউতারো মার্টিনেজ হেড করে গোল করে দিয়ে গেল। তো দুটো কোচের দুরকম স্ট্র্যাটেজি, কিন্তু কিন্তু ম্যাচটাকে চেঞ্জ করে দিল। ক্রেডিট গোস টু আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে তারা বেস্ট ফুটবল গতকাল খেলেছে লাস্ট 30 মিনিট, এবং বারবার আর্জেন্টিনা এটা প্রমাণ করে দিচ্ছে এই বিশ্বকাপে যে তারা পিছিয়ে পড়ে কামব্যাক করতে তারা কতটা এক্সপার্ট। মানে লাস্ট মিনিট অবধি তারা লড়বে, নেভার ডাই বিফোর ডাই, ব্যাপারটা সেরকম। তো এই ট্যাকটিক্যাল মুভমেন্টগুলো ভুল করার ফলস্বরূপ যেটা হলো, আর্জেন্টিনা ফাইনালে গেল, এবং ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ স্পেন। এখন আর্জেন্টিনা স্পেন ফাইনাল কেমন হবে, কি হবে? আমি রেকর্ড দেখছিলাম যে 14 বার দুটো দলের খেলা হয়েছে, 6 বার আর্জেন্টিনা জিতেছে, 6 বার স্পেন জিতেছে, 2 বার ড্র হয়েছে, একটা তুল্যমূল্য লড়াই হয়। বাট সেই ফাইনাল নিয়ে অ্যানালিসিস আমি না পরে করব। বাট ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেল আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক। গত বছরও মেসি ট্রফি পেয়েছিল, এবারও যদি পায়, মানে মারাদোনারও যে হিস্ট্রিটা নেই সেটা মেসি ক্রিকেট করবে, ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ, এবং দে উইল প্লে এগেন্সট স্পেন। এখানে কিন্তু অনেক বেশি ট্যাকটিক্যাল ম্যাচ হবে, যেটা আমরা স্পেনের সাথে ফ্রান্সের দেখেছি। আমার মনে হয় যে আর্জেন্টিনা
আজকে ইংল্যান্ডের সাথে ফার্স্ট হাফে যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, একটা ডিস্ট্রাকটিভ স্ট্র্যাটেজি, সেইটা দিয়ে শুরু করতে পারে। লেটস সি সেটা কী হয়, সেই নিয়ে আমি পরে আলোচনা করব। বাট আর্জেন্টিনা ফাইনাল, দে উইল প্লে এগেন্স্ট স্পেন। 16 বছর বাদে স্পেন ফাইনালে গেল, আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপে ফাইনালে গেল। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।